আসসালামু আলাইকুম। সকল প্রশংসাই মহান আল্লাহ তাআলার। সরকারের নির্দেশনা মোতাবেক আনন্দমোহন কলেজ প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ টপিক হল পিএইচ। আমরা আজকে পিএইচ নিয়ে কথা বলব। আজকের আমাদের পড়ার টপিক সমূহ হল পিএইচ, পানির আয়নিক গুণফল, পিএইচ স্কেল, পিএইচ নির্ণয়। এই চারটি টপিকের উপরে আজকে আমরা কথা বলবো। প্রথমেই আসি পিএইচ কিভাবে লিখতে হবে। পিএইচ লেখার নিয়ম হলো স্মল পি ক্যাপিটাল এইচ, অর্থাৎ কখনোই পাওয়ার হিসেবে লেখা যাবে না এবং একে উচ্চারণ করা যাবে না পাওয়ার অফ হাইড্রোজেন। তাহলে আমরা সবসময় পিএইচ কে স্মল পি ক্যাপিটাল এইচ এই হিসেবে লিখব। এই পিএইচ বলতে আমরা কি বুঝি? কোনো পদার্থের জলীয় দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলা হয়। গাণিতিকভাবে আমরা বলতে পারি pH is equal to minus log of H plus ion। এই বিষয়টি কি বোঝাচ্ছে আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করি এখানে একটি পাত্রের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে যার ঘনমাত্রা হলো 0.1 মোলার। এখানে আরেকটি পাত্রের মধ্যে আরেকটু HCl অ্যাসিড রয়েছে যার ঘনমাত্রা হলো 0.01 মোলার। যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে আমরা দেখতে পাবো pH is equal to minus log of 0.1, that is 1। আমরা যদি এর ক্ষেত্রে দেখি যে pH is equal to minus log of 0.01 is equal to 2। অর্থাৎ এখান থেকে আমরা এটাই বলতে চাচ্ছি যখন ঘনমাত্রা 0.1 তখন pH হলো 1, যখন ঘনমাত্রা 0.01 তখন pH হলো 2। ঘনমাত্রা হ্রাসের সাথে সাথে pH এর মান বৃদ্ধি পায়। আমি এটাই বলতে চাচ্ছি এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার সাথে pH এর সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করা হয় pH হ্রাস পাবে এবং দেখতে পাচ্ছি 10 একক ঘনমাত্রা হ্রাস পেলে pH 1 একক বৃদ্ধি পায়। এবার আমরা এই pH শব্দটা কিভাবে ব্যবহার করছি এর ইতিহাস কি একটু আমরা বলার চেষ্টা করব। pH বলতে বোঝানো হয় পুইসেন্স ডিহাইড্রোজেন। pH বলতে বোঝানো হয় পুইসেন্স ডিহাইড্রোজেন। এই পুইসেন্স শব্দের তিনটি অর্থ রয়েছে, এক হলো পাওয়ার, আরেক হলো মাইট, আরেকটা হলো পটেন্সি। এখানে আমরা পটেন্স অফ হাইড্রোজেন এটাই ব্যবহার করব। পাওয়ার এই জন্য ব্যবহার করব না, পাওয়ার বললে বোঝাবে পাওয়ার, যেমন x এর পাওয়ার 2। এখানে কখনোই আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার পাওয়ার ব্যবহার করি না, আমরা ব্যবহার করি কো-লগারিদম। অর্থাৎ p এর একটি অর্থ হলো এখানে কো-লগারিদম বোঝানোর জন্য, অর্থাৎ মাইনাস লগ দিয়ে আমরা H প্লাস ব্যবহার করছি। এটা কি pH বোঝাচ্ছে। যদি পাওয়ার বলা হয় তখন বোঝাবে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার উপরে পাওয়ার দেওয়া হবে। যাতে এটা না বোঝানো হয় তাই আমরা এখন বলবো যে পুইসেন্স ডিহাইড্রোজেন বলতে বোঝানো হচ্ছে পটেন্স অফ হাইড্রোজেন। অর্থাৎ
কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের স্ট্রেংথ বা কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কোন লগারিদম নেওয়া হচ্ছে, এটাই পিএইচ বোঝানো হচ্ছে। সর্বপ্রথম ড্যানিশ বিজ্ঞানী সরেনসেন এই পিএইচ ভিত্তিক এক মান নির্ণয়ের জন্য একটি স্কেল প্রণয়ন করেন। এবার আমরা দেখব যে এই পিএইচ কিভাবে নির্ণয় করা হয়। অর্থাৎ আমরা একটি পাত্রের মধ্যে একটি পদার্থের দ্রবণ নিয়ে পিএইচ মিটারের সাহায্যে আমরা এই পিএইচ নির্ণয় করে থাকি। এই পিএইচ মিটার যদি এখানে কানেকশন দেওয়া হয় তখন এর মানটা এখানে শো করবে। মনে করি 0.1 মোলার HCl এখানে রাখা আছে, তাহলে এর মধ্যে শো করবে 1.00। এই পিএইচ মিটারের সাহায্যে আমরা পিএইচ নির্ণয় করে থাকি। এই পিএইচ এর স্পষ্ট ধারণা করার জন্য আমাদের কয়েকটি টার্ম সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এক হলো ঘনমাত্রা, দ্রবণ, আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল। প্রথমে আসি দ্রবণ। দ্রবণ হলো দ্রব যোগ দ্রাবক, দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে আমরা দ্রবণ বলি। যেমন আমরা যদি এখানে দ্রাবক হিসেবে পানি নিই আর এখানে যদি খাবার লবণ যোগ করা হয় তাহলে মিশ্রিত হয়ে একটি দ্রবণ তৈরি করবে। দ্রবণের ঘনমাত্রা, ঘনমাত্রা বলতে আমরা বুঝি কোন দ্রবণের প্রতি লিটার আয়তনে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে বুঝি। মোল সংখ্যা বলতে বুঝি কোন দ্রবের ভর এবং ওই পদার্থের মোলার ভরের ভাগফলকে আমরা বুঝি মোল সংখ্যা। তার মানে আমরা ঘনমাত্রাকে সি দ্বারা প্রকাশ করলে আমরা বলতে পারি ঘনমাত্রা সি W/mv। এখানে অবশ্যই বি হচ্ছে লিটারে দ্রবণের আয়তন, এম হলো দ্রবের মোলার ভর, আর ডব্লিউ হচ্ছে দ্রবের ভর। পানির আয়নিক গুণফলে আমরা পরে যাচ্ছি। এবার আসি তাহলে আমরা যদি পিএইচ নির্ণয় করি তাহলে সলিউশন নিতে হবে আমাদের। সলিউশন আমরা জানি দুই ধরনের, এক হলো অ্যাকুয়াস সলিউশন, নন অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশনের সাধারণত আমরা পিএইচ নির্ণয় করে থাকি। নন অ্যাকুয়াস সলিউশনের পিএইচ নির্ণয় করা যায়, তবে তার জন্য কেমিক্যাল পটেনশিয়াল প্রয়োজন হবে। যেহেতু শুধুমাত্র আমাদের সিলেবাসে এটা আছে তাই আমরা অ্যাকুয়াস সলিউশনের পিএইচ নির্ণয় করব। এখানে আমি মনে করলাম পানি, সামান্য পানি নেওয়া হলো, এর মধ্যে আমি একটু লেবুর রস যোগ করলাম। এর মধ্যে আমি সামান্য সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। এই দুটি দ্রবণ, অর্থাৎ আমরা পিএইচ নির্ণয় করব কোন পদার্থকে জলীয় দ্রবণে যোগ করে। আমরা জানি আর্হেনিয়াস মতবাদ অনুসারে কোন পদার্থকে জলীয় দ্রবণে যুক্ত করলে যদি হাইড্রোজেন আয়ন প্রদান করে তাহলে তাকে বলা হয় অম্ল, আর যে সকল পদার্থ জলীয় দ্রবণে যুক্ত করলে হাইড্রোক্সাইড আয়ন প্রদান করে তাদেরকে বলা হয় ক্ষারক। কোন পদার্থকে জলীয় দ্রবণে যুক্ত করে যে দ্রবণটা পাওয়া যায় সেই জলীয় দ্রবণের পিএইচ আমরা নির্ণয় করব। এখন এই দ্রবণটাকে যদি আমরা একটা পিএইচ মিটারের সাথে কানেকশন দিই তাহলে এই
দ্রবণের পিএইচ কত সেটা শো করব। ধরা যাক এই দ্রবণের পিএইচ শো করলো 3.00 এবং এই পদার্থের পিএইচ মিটারে সেই মানটি শো করলো 13। তাহলে এই লেবুর রসের পিএইচ যদি 3 হয় তাহলে এখন আমাদের কোশ্চেন এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, আর এখানে যদি পিএইচ 13 হয় তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত আমরা বের করতে পারবো। পিএইচ সমান আমরা জানি -log of H plus equal to 3। তাহলে আমরা H plus এর ঘনমাত্রা সমান লিখতে পারবো log inverse -3, that is tan inverse 3। অনুরূপভাবে এখানে আমরা লিখতে পারি log H plus এর ঘনমাত্রা is equal to 13। H plus এর ঘনমাত্রা is equal to log inverse -13 equal to tan inverse 13। আমরা দেখতে পাচ্ছি একটি লেবু যখন জলীয় দ্রবণে যুক্ত করা হয় তখন পিএইচ যদি তার 3 হয় তাহলে ওই দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে tan inverse 3। যখন সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক পানিতে যুক্ত করা হয় তখন যদি এর পিএইচ মিটারে মান 13 প্রদর্শন করে তাহলে ওই দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হলো tan inverse 13। অর্থাৎ লেবুর রসের মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি, সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কম। যেখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কম সেখানে পিএইচ এর মান বেশি, যেখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি সেখানে পিএইচ এর মান বেশি। তাহলে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা জানতে পারলে পিএইচ বের করতে পারবো এবং পিএইচ জানা থাকলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে পারবো। আমরা বলতে পারি তাহলে 0.1 যখন হবে তখন হবে 1, পিএইচ -log of 0.01 যখন হবে পিএইচ 2, পিএইচ -log of 0.001 যখন হবে 3। অনুরূপভাবে ইনভার্স দিয়ে আমি লিখছি tan inverse 4 হলে 4, pH is equal to minus tan inverse 5 হলে 5, pH is equal to tan inverse 6 হলে 6, pH is equal to tan inverse 7 হলে 7। অর্থাৎ প্রতি 10 একক হ্রাস পাওয়ার সাথে সাথে pH এর মান 1 একক করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি pH বনাম হাইড্রোজেনের ঘনমাত্রার সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক। এবার দ্বিতীয় টপিক হলো আমাদের পানির আয়নিক গুণফল। এবার এই পিএইচ আমাদের দৈনন্দিন জীবনের সাথে কিভাবে জড়িত আমরা একটু লক্ষ্য করি। সাধারণত আমরা পানি, মাটি, রক্তের পিএইচ এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রীর পিএইচ জানার আমাদের প্রয়োজন পড়ে। যেমন বিশুদ্ধ পানির পিএইচ হলো 7, আমরা জানি বিশুদ্ধ পানির পিএইচ হলো 7। যদি কোনো উৎসের পানির পিএইচ পরিসর 5 to 8 এর মধ্যে হয় তাহলে বলবো আমরা এই পানির গুণগত মান ভালো। যদি এই পানি কোনো উৎস থেকে এমন পানি সংগ্রহ করা হলো যার পিএইচ হলো 2 বা তার কাছাকাছি তাহলে আমরা বলবো যে এই পানিটি অম্লত্ব বেড়ে গেছে। যে পানিতে অম্লত্ব বেড়ে যাবে সেই পানিতে মাছ চাষ করলে মাছ বাঁচবে না। তেমনি যে পানির পিএইচ 13 বা তার কাছাকাছি হবে সেই পানিতে বোঝাবে ক্ষারকত্ব অনেক বেড়ে গেছে, সেই পানিতেও মাছ চাষ করলে মাছ মারা যাবে। আবার আমরা যদি ফসলের ক্ষেত্রে চিন্তা করি, আমরা যখন ফসল ফলাতে যাব তখন দেখতে পাবো যে পিএইচ নির্ণয়ের প্রয়োজন পড়ে। যে মাটির পিএইচ পরিসর
5.5 থেকে 8.5 এর মধ্যে থাকবে, সেই মাটির গুণগত মান ভালো বা উর্বর মাটি, সেই মাটিতে ফসল ফলালে ভালো ফসল জন্মাবে। যদি মাটির পিএইচ 2 এর কাছাকাছি চলে আসে তাহলে সেই মাটিতে ভালো ফসল জন্মাবে না। অনুরূপভাবে এই পিএইচ বেড়ে যদি 13 বা তার কাছাকাছি চলে যায় তাহলে সেই মাটিতেও ভালো ফসল জন্মাবে না। যেমন আমরা জানি রক্তের পিএইচ হলো 7.4। যদি কারো শরীরে এই পিএইচ এর মান 0.5 বা তার থেকে বেশি পরিবর্তন হয় তাহলে সেই রোগীকে বাঁচানো যাবে না। যেমন কারো ক্ষেত্রে যদি 7.9 রক্তের পিএইচ 7.9 বা তার বেশি হয়ে যায় তাহলে তাকে বাঁচানো যাবে না। এবার আমরা বুঝতে পারলাম যে বাস্তব জীবনের সাথে এই পিএইচ টপিকসটা কিভাবে জড়িত। বিভিন্ন প্রসাধনী সামগ্রী যেমন সাবান, বিভিন্ন ধরনের ফেসিয়াল ক্রিম, এগুলো নির্দিষ্ট পিএইচ দেওয়া থাকে এবং আমাদের হিউম্যান বডির প্রত্যেকটা অর্গানের নির্দিষ্ট পিএইচ রয়েছে। এই পিএইচ যদি ম্যাচ করে তাহলে ত্বকের কোনো ক্ষতি হবে না। যদি ম্যাচ না করে, পিএইচ খুব বেশি হয়ে গেলে ত্বক খসখসে হয়ে যাবে বা পিএইচ কম হয়ে গেলে ত্বকের ক্ষতি হবে। এবার আমরা পিএইচ সম্পর্কে আরো ভালোভাবে জানতে গেলে আমাদের পানির আয়নীকরণ বা পানির আয়নিক গুণফল জানতে হবে। আমরা জানি বিশুদ্ধ পানি স্বল্প পরিমাণে আয়নিত হয়। এই পানির আয়নীকরণকে আমরা এইভাবে দেখাতে পারি। কোনো পানি আরেক কোনো পানিকে একটি হাইড্রোজেন আয়ন প্রদান করে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয় এবং হাইড্রোক্সাইড আয়নে পরিণত হয়। যে অণুটি আয়নিত হয় তাকে আমরা এভাবে দেখাতে পারি H+ এবং OH-। অর্থাৎ পানির একটি অণু যদি আয়নিত হয় তা থেকে আমরা হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন পাই। ইহা একটি সাম্যাবস্থা বোঝানো হলো। বরক্রিয়ার সূত্র মতে আমরা জানি সাম্যাবস্থা সমান হলো উৎপাদ আয়নের ঘনমাত্রা, সাম্যাবস্থায় অবশ্যই সাম্যাবস্থায় ডিভাইডেড বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা বা বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা। এবার আমরা আর গুণন করলে লিখতে পারি এই পানির ঘনমাত্রা স্থির থাকে, অর্থাৎ 10⁷ অণুর মধ্যে কেবলমাত্র একটি অণু আয়নিত হয়। এই পানির ঘনমাত্রা বিশাল পরিমাণে এখানে অআয়নিত থেকে যায়, তাই এর মান অনেক বেশি এবং মোটামুটি ভাবে স্থির থাকে। কাজে এই দুইটার গুণফলকে আমরা একটা স্থির মান হিসেবে লিখতে পারি, অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রায় এই মানটা স্থির থাকে বিধায় একে আমরা KW বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি KW H+ আয়ন এবং OH- আয়ন। এই KW কি বলা হয়? পানির আয়নিক গুণফল। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় পানিতে উপস্থিত হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রার গুণফলকে পানির আয়নিক গুণফল বলা হয়। আমরা জানি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই KW এর মান হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই KW = 1.0 × 10⁻14। তাহলে এই সমীকরণটি আমাদের ব্যবহার করতে হবে। যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফল অর্থাৎ KW = 1.0 × 10⁻14 হয় তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি, এই মানটা এখানে যদি আমরা বসাই H+ OH- = 1.0 × 10⁻14। এবার আমরা একটু আগে যে সমীকরণটা দেখেছি সেখানে এটা বলা আছে যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ সমান। 1 মোল পানি যদি আয়নিত হয় তাহলে 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল হাইড্রোক্সাইড আয়ন পাওয়া যাবে। এখান থেকে আমরা বলতে পারি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যা হবে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা তাই হবে। এই সমীকরণে যদি আমরা এই হাইড্রোক্সাইড আয়নের পরিবর্তে হাইড্রোজেন আয়ন বসাই তাহলে এখানে আমরা লিখতে পারি H+ এর ঘনমাত্রা আবার H+ এর ঘনমাত্রা = 1.0 × 10⁻14।
তাহলে H প্লাস এর ঘনমাত্রা স্কয়ার ইজ ইকুয়াল টু 1.0 ইনটু 10 ইনভার্স 14। তাহলে আমরা লিখতে পারবো যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু স্কয়ার যদি তুলে দিই তাহলে -7। অর্থাৎ আমরা পানিকে আয়নিত করে দেখতে পাচ্ছি পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হলো 10 ইনভার্স 7। পানিতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিশুদ্ধ পানির ক্ষেত্রে সেই পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হলো 10 ইনভার্স 7। এবার তাহলে পানিতে pH এর মান কত হবে? আমরা যদি মাইনাস লগ উভয় পক্ষে আরোপ করি তাহলে আমরা পাই 10 ইনভার্স 7। এটাকে আমরা pH বলতে পারি। এটাকে ক্যালকুলেটরে চাপ দিলে আমাদের দেখাবে 7। অর্থাৎ বিশুদ্ধ পানির pH হলো 7। বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা এসেছে, পানির pH 7 হয় কেন? পানির pH 7 হওয়ার কারণ হলো বিশুদ্ধ পানি স্বল্প পরিমাণ আয়নিত হয়। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি আয়নিত হয়ে যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন প্রদান করে তাদের ঘনমাত্রার গুণফল হলো 1.0 ইনটু 10 ইনভার্স 14। তাই পানির pH 7 হয়। এবার পানিতে যেহেতু pH এর মান 7 হয়, আমরা এই হাইড্রোক্সাইড আয়নের পরিবর্তে H+ বসিয়েছিলাম, তাই এখানে pH পেয়েছি। যদি আমরা এটার পরিবর্তে এটা বসাইতাম এই সমীকরণে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো OH স্কয়ার, এটার পরিবর্তে OH বসালে OH দুইটা হবে, তাহলে OH স্কয়ার ইজ ইকুয়াল টু হবে 1.0 ইনটু 10 ইনভার্স 14। তাহলে এখান থেকে OH এর ঘনমাত্রা সমান আমরা লিখতে পারি 1.0 ইনটু 10 ইনভার্স 7। এখানে যদি আমরা উভয় পক্ষে লগ আরোপ করি তাহলে আমরা লিখতে পারবো মাইনাস লগ অফ 1.0 ইনটু 10 ইনভার্স 7। তাহলে এখান থেকে আমরা বলতে পারি POH ইজ ইকুয়াল টু 7। অর্থাৎ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যেমন 10 ইনভার্স 7, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাও 10 ইনভার্স 7। তাই পানিতে pH ও 7, POH 7। এবার আমরা যদি 2 নং এবং 3 নং সমীকরণ যোগ করি তাহলে আমরা লিখতে পারি pH প্লাস POH ইজ ইকুয়াল টু 14। ইহাই হলো pH স্কেল। আমাদের তৃতীয় টপিক ছিল pH স্কেল। তাহলে আমরা প্রথমে pH সম্পর্কে ধারণা পেলাম, তারপরে পানির আয়নিক গুণফল এবং ওখান থেকে আমরা pH স্কেল প্রতিষ্ঠিত করলাম। এই pH প্লাস POH একে আমরা লিখতে পারি pKW ইকুয়াল টু 40। তাহলে এই আইডিয়াটা আমাদের কাজে লাগবে। যেহেতু পানির ক্ষেত্রে আমরা বললাম যে KW ইকুয়াল টু 1.0 ইনটু 10 ইনভার্স 14, তাহলে এটাকে যদি আমরা মাইনাস লগ আরোপ করি তাহলে এটা পাই 1.0 ইনটু 10 ইনভার্স 14। তার মানে PKW ইকুয়াল টু 14। এবার ঢাকা বোর্ডের 2017 সালে একটা প্রশ্ন এসেছে, সেটা আমি একটু দেখাবো এই রিলেটেড। এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে। pH স্কেল 0 থেকে 14 এর মধ্যে হয় কেন? pH স্কেল 0 থেকে 14 এর মধ্যে হয় কেন এই প্রশ্ন। এবং ঢাকা বোর্ডে 2019 সালে যে প্রশ্নটা এসেছে, পানির আয়নিক গুণফল তাপমাত্রার সাথে পরিবর্তিত হয় কেন? এবার আমরা এই প্রশ্নের উত্তর দেব। আমরা বলছিলাম KW ইকুয়াল টু 1.0 ইনটু 10 ইনভার্স 14। এটা কেবলমাত্র 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে পানির আয়নিক গুণফল স্থির, কিন্তু তাপমাত্রা যদি স্থির না থাকে অর্থাৎ পরিবর্তন করা হয় তখন KW এর মান পরিবর্তন হয়। KW PKW পরস্পর ব্যস্তানুপাতিক। KW PKW পরস্পর ব্যস্তানুপাতিক। যেমন ছিল আমাদের pH হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ব্যস্তানুপাতিক, ঠিক এইখানেও। তাহলে আমরা যদি PK এর বনাম তাপমাত্রা
করলে পিকেডব্লিউ হ্রাস পাবে। তাপমাত্রা বৃদ্ধি করলে পিকেডব্লিউ যদি হ্রাস পায় তাহলে কেডব্লিউ বৃদ্ধি পাবে। এখন প্রশ্নটা এই জায়গায় যে তাপমাত্রা বৃদ্ধিতে পানির আয়নিক গুণফল বৃদ্ধি পায় কেন? এই প্রশ্নের উত্তর আমরা পানির আয়নীকরণ থেকে দিতে পারি। আমরা দেখেছিলাম যে পানির আয়নীকরণ ছিল এটা, একে আমরা অটো আয়নাইজেশন অফ ওয়াটার বলি। এই আয়নীকরণ প্রক্রিয়াটি একটি তাপহারী প্রক্রিয়া। লাসাতিলের নীতি অনুসারে আমরা জানি কোন তাপহারী প্রক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে যায়। যদি সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে যায় তাহলে পানি আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাকে বৃদ্ধি করে দিবে। তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা যেহেতু বাম থেকে ডানে যাবে তাহলে এদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। এদের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ার অর্থ হলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা যদি বৃদ্ধি পায়, এই দুইটার ঘনমাত্রা যখন বৃদ্ধি পাবে এই দুইটাকে গুণ করলে সেই মানটি বেড়ে যাবে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে পানির আয়নিক গুণফল বৃদ্ধি পাবে। তথা আমরা এই সম্পর্কটা এভাবে দেখাতে পারি, তাপমাত্রা বৃদ্ধিতে পিকেডব্লিউ মান এভাবে হ্রাস পাবে। অনুরূপভাবে আরেকটা প্রশ্ন আসতে পারে, চাপ পরিবর্তন করলে পানির আয়নিক গুণফল বা পিকেডব্লিউ পরিবর্তন। পিকেডব্লিউ বনাম চাপ, পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ, সেটাও এরকম ভাবে হ্রাস পাবে। অর্থাৎ চাপ বৃদ্ধিতে পিকেডব্লিউ হ্রাস পাবে। অনুরূপভাবে আমরা বলতে পারি চাপ বৃদ্ধিতে কেডব্লিউ বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখান থেকে পেলাম কেডব্লিউ বা পানির আয়নিক গুণফলের সাথে তাপমাত্রার কি সম্পর্ক, পানির আয়নিক গুণফলের সাথে চাপের কি সম্পর্ক। এই প্রশ্নটা বোর্ডে এসেছে, এটা আসতে পারে। পানির আয়নিক গুণফলের সাথে যেহেতু তাপমাত্রা এবং চাপের সম্পর্ক রয়েছে, তাহলে পিএইচ এর সাথেও তাপমাত্রা এবং চাপের সম্পর্ক রয়েছে। আমরা পিএইচ সমান সমান জানি এটা হলো ঘনমাত্রা, তাপমাত্রা এবং চাপের একটি ফাংশন। নরমালি জলীয় দ্রবণের ক্ষেত্রে আমরা তাপমাত্রা এবং চাপকে স্থির রাখি, স্থির রেখে শুধুমাত্র পিএইচ নির্ণয় করি ঘনমাত্রার সাপেক্ষে। যে সমীকরণটা একটু আগে আমরা দেখে আসছি, মাইনাস লগ অফ এইচ প্লাস। ঘনমাত্রা পরিবর্তন করলে পিএইচ পরিবর্তন হয়, তাই আমরা বলতেছি পিএইচ ঘনমাত্রার একটি ফাংশন। একটু আগে আমরা দেখেছিলাম যখন পিএইচ মাইনাস লগ অফ 0.1 তখন হলো 1, আবার যখন মাইনাস লগ অফ 0.01 তখন ছিল 2। তাহলে ঘনমাত্রা পরিবর্তন করলে পিএইচ পরিবর্তন হয়। তখন তাপমাত্রা এবং চাপ স্থির ছিল, কিন্তু এরকমটা মনে করার সুযোগ নাই যে পিএইচ তাপমাত্রা এবং চাপের সাপেক্ষে পরিবর্তন হবে না। এবার আমরা তাপমাত্রা এবং চাপের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটাই দেখব। যেহেতু প্রশ্ন আসছে তাপমাত্রার সাথে পানির আয়নিক গুণফল কিভাবে পরিবর্তন হয়, তাহলে এই প্রশ্নটা আমরা করতে পারি তাপমাত্রা পরিবর্তনে পিএইচ এর পরিবর্তন কেমন হয়, বা চাপের পরিবর্তনের সাথে পিএইচ এর পরিবর্তন কেমন হয়। লেখচিত্রের মাধ্যমে আমরা দেখাতে পারি। যেহেতু আমরা পানির আয়নীকরণ থেকে জানি তাপমাত্রা বৃদ্ধিতে পানির আয়নিক গুণফল বৃদ্ধি পায়। একটু আগে আমরা ব্যাখ্যা দিয়েছি যে তাপমাত্রা বৃদ্ধিতে পানির আয়নিক গুণফল বৃদ্ধি পায়। যেহেতু তাপমাত্রা বৃদ্ধিতে পানির আয়নিক গুণফল বৃদ্ধি পায় তথা পানির আয়নীকরণ বৃদ্ধি পায়, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পেলে আমরা তাহলে বলতে পারি যে তাপমাত্রা বৃদ্ধিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পেলে পিএইচ এর মান হ্রাস পাবে। তাহলে আমরা বলতে পারি অনুরূপভাবে পিএইচ বনাম যদি পার্শিয়াল প্রেসার অর্থাৎ চাপ বৃদ্ধি করলে পিএইচ এর মান হ্রাস পাবে। দুটো উদাহরণের সাহায্যে আমি দেখাচ্ছি।
আমি এখানে পানির মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাস করি, ইনটেক অবস্থায় রেখে আমি কার্বন ডাইঅক্সাইড যদি গ্যাস পাস করি, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড এখানে দ্রবীভূত হবে। দ্রবীভূত হলে কার্বনিক অ্যাসিড তৈরি হবে। এবার যদি আমি পিএইচ মিটারের সাহায্যে লক্ষ্য করে দেখি, এই দ্রবণের পিএইচ লেস দেন 7 হবে। ধরে নিলাম এর পিএইচ হলো 3.0। তাহলে কার্বন ডাইঅক্সাইড আমি যখন এখানে প্রবেশ করাতে থাকবো, এখানে প্রেসার, কার্বন ডাইঅক্সাইডের প্রেসার বাড়বে। প্রেসার বাড়লে দ্রাব্যতা বাড়বে। তাহলে এখানে অ্যাসিডিটি বৃদ্ধি পাচ্ছে। প্রেসার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পিএইচ এর মান হ্রাস পাচ্ছে। যেহেতু অ্যাসিডিটি বৃদ্ধি পাচ্ছে, তাহলে পিএইচ এর মান হ্রাস পাচ্ছে। আবার আমি যদি এটা বলি অ্যামোনিয়ার ক্ষেত্রে, আমি যদি এখানে অ্যামোনিয়া গ্যাস প্রবেশ করাই, অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত হবে। দ্রবীভূত হলে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। পানিতে অ্যামোনিয়া গ্যাস প্রবেশ করলে এখানে গ্যাস চাপ বৃদ্ধি পাবে। সেই চাপে অ্যামোনিয়া দ্রবীভূত হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। তখন পিএইচ বনাম প্রেসার লেখচিত্র অঙ্কন করলে বিপরীত হবে। অর্থাৎ চাপের সাপেক্ষে পিএইচ এর পরিবর্তন অ্যাসিডের ক্ষেত্রে একরকম হবে এবং ক্ষারের ক্ষেত্রে হবে আরেক রকম। অ্যাসিডের ক্ষেত্রে আমরা তাহলে বলতে পারি এই চিত্রটা হলো অ্যাসিড, এটা হলো বেস। অ্যাসিডের ক্ষেত্রে চাপ বৃদ্ধিতে পিএইচ এর মান হ্রাস পাবে, ক্ষারের ক্ষেত্রে চাপ বৃদ্ধিতে পিএইচ এর মান বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা ঘনমাত্রার সাপেক্ষে দেখেছি পিএইচ পরিবর্তন হয়, তাপমাত্রার সাপেক্ষে পিএইচ পরিবর্তন হয়, চাপের সাপেক্ষে পিএইচ এর পরিবর্তন হয়। কাজেই আমরা বলতে পারি পিএইচ ইজ এ ফাংশন অফ কনসেন্ট্রেশন, টেম্পারেচার এন্ড প্রেসার। এবং এখান থেকে তিনটা প্রশ্ন অনুধাবন স্তরে আসতে পারে। ঘনমাত্রা পরিবর্তনে পিএইচ এর পরিবর্তন কেমন হয়, তাপমাত্রা পরিবর্তনে পিএইচ এর পরিবর্তন কেমন হয় ব্যাখ্যা করো, চাপ পরিবর্তনে পিএইচ এর পরিবর্তন কেমন হয় ব্যাখ্যা করো। এবার আমরা লাস্ট টপিকসে চলে যাব, পিএইচ কিভাবে নির্ণয় করতে হয়। আমরা চারটা উদাহরণ দিব। 0.1 মোলার HCl, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড, 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই চারটি উদাহরণের মাধ্যমে আমরা দেখাবো যে কিভাবে পিএইচ নির্ণয় করতে হয়। তীব্র অ্যাসিড এর পিএইচ কিভাবে নির্ণয় করতে হবে, তীব্র ক্ষার এর পিএইচ আমরা কিভাবে নির্ণয় করব, মৃদু অ্যাসিড এর পিএইচ অনুরূপভাবে মৃদু ক্ষার। যখন তীব্র অ্যাসিড হবে, তীব্র অ্যাসিডের পিএইচ নির্ণয় করার জন্য আমরা যা করব, প্রথমেই অ্যাসিডটাকে আয়নিত করব। আয়নিত হয় মানে এখানে জলীয় দ্রবণে আয়নিত হবে। আমরা আর্হেনিয়াস সমীকরণ অনুসারে জানি যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকে অম্ল বলা হয়। ইহা একটি অম্ল, জলীয় দ্রবণে দিলে অ্যাকুয়াস সলিউশন পাওয়া যাবে, অ্যাকুয়াস। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ঘনমাত্রা হলো 0.1 মোলার। এই 0.1 মোলার যেহেতু এটা তীব্র অ্যাসিড, ধরা হয় 100% বিয়োজিত হয়ে যাবে। তাহলে 100% বিয়োজিত হবে মানে এখানে ঘনমাত্রা যা থাকবে তাই আয়নিত হবে। তাহলে আমরা বলতে পারি এর ঘনমাত্রা এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.1 মোলার পাওয়া যাবে। যেহেতু এটা তীব্র অ্যাসিড 100% আয়নিত হবে, সেই ঘনমাত্রাটা এখানে চলে আসবে। কারণ 1 মোল অ্যাসিড যদি আয়নিত হয় 1 মোল প্রোটন পাওয়া যাবে, 1 মোল ক্লোরাইড পাওয়া যাবে। সেই আইডিয়া থেকে আমরা বলতে পারি তাহলে এই অ্যাসিডের ঘনমাত্রা এত মানে হলো এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এত। আমরা যখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা জানতে পারবো তখন আমরা পিএইচ বের করতে পারবো। এই হলো आंसर। তাহলে যে কোনো তীব্র অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ এভাবে আমরা নির্ণয় করব। এখন যদি আমি বলি 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড এর পিএইচ কিভাবে নির্ণয় করব, তাহলে অনুরূপভাবে এই অ্যাসিডটাকে আমরা আয়নিত করব। H2SO4 একে আমরা আয়নিত করব, H+ SO4 2-। এই অ্যাসিড থেকে দুইটি প্রোটন পাওয়া যাবে,
তাহলে এখানে ঘনমাত্রা যদি 0.05 মোলার হয়, এখানে সে তার ঘনমাত্রা দ্বিগুণ হয়ে যাবে, কারণ 1 মোল অ্যাসিড আয়নিত হলে 2 মোল প্রোটন পাওয়া যাচ্ছে। তাহলে 0.05 = 0.1। তাহলে এখানে আমরা বলতে পারতেছি যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.1 মোলার। সুতরাং pH is equal to হবে minus log of 0.1 equal to হলো 1। এবার আমরা দেখব তীব্র ক্ষারের pH কিভাবে নির্ণয় করতে হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড একটি তীব্র ক্ষারক। একে যদি আমরা জলীয় দ্রবণে আয়নিত করি তাহলে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন পাওয়া যাবে। যেহেতু এর ঘনমাত্রা 0.1 মোলার, তাহলে এটাও 100% আয়নিত হয়, তাহলে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা 0.1 মোলার। এই ক্ষেত্রে আমরা বলতে পারবো হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা 0.1 মোলার। তাহলে সুতরাং POH বের করতে পারবো আমরা এখানে মাইনাস লগ অফ 0.1 সমান সমান 1। আমরা pH স্কেল অনুসারে জানি pH প্লাস POH is equal to 14। এটা আমরা আগেই দেখাইছি। তাহলে এখান থেকে pH এই POH এর মান হলো 1 equal to 14, pH is equal to 13। এই হলো आंसर। এবার এই দুটো অঙ্কে যাওয়ার আগে আমরা এই যে pH স্কেল, এই স্কেলটা একটু আমরা দেখি, তারপরে যাব। pH স্কেল আমরা প্রতিষ্ঠিত করেছি, তো এই স্কেলটা লেখচিত্রটা কেমন হবে একটু দেখি। আমরা জানি বিশুদ্ধ পানির pH হলো 7। আমি নিচের দিকে pH, উপরের দিকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেখাচ্ছি। যখন বিশুদ্ধ পানি নিয়েছিলাম, বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻7 পাওয়া গেছিল, তখন pH ছিল 7। তাহলে আমরা বলতে পারি 10⁻6 হলে 6, 10⁻5, 10⁻4, 10⁻3, 10⁻2, 10⁻1, 10⁻0 মানে হলো 1। এই ঘনমাত্রা হলো মোলার এককে। 1 মোলার, 10⁻1 মোলার, 10⁻2 মোলার। যখন 1 মোলার তখন pH 0, যখন 10⁻1 তখন 1, 10⁻2 2, 10⁻3, 10⁻4 অনুরূপভাবে। এবার তাহলে আমরা অনুরূপভাবে আমরা লিখতে পারি 10⁻13, 10⁻14। এই স্কেলটি কি বোঝাচ্ছে? বিশুদ্ধ পানি হলো একটি নিরপেক্ষ পদার্থ। তাহলে যখন pH 7 হবে তখন ওই পদার্থটি বোঝাবে নিরপেক্ষ। যখন pH এর মান 7 থেকে কম হবে এই পরিসর, তখন বোঝাবে এটা অম্লীয় পদার্থ। যখন বোঝাবে pH 8 থেকে উপরে, এটা ক্ষারীয় পদার্থ। এখান থেকে আমরা pH যেহেতু 0, তখন POH হবে 14। যেখানে pH 1 সেখানে POH হবে 13, যেখানে pH 2 সেখানে হবে 12। এইভাবে প্রত্যেকটা বিন্দুতে আমরা pH যেমন বের করতে পারি, POH ও বের করতে পারি। তাহলে যে বিন্দুতে pH 7 সেখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻7, যে বিন্দুতে pH 0 সেখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 1 মোলার, যে বিন্দুতে pH 14 সেখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻7। এখন বোর্ডে একটি প্রশ্ন এসেছে, pH এর মান কেন 0 থেকে 14 এর মধ্যে হয়? এই pH স্কেল থেকে আমরা দেখতে পাচ্ছি বিশুদ্ধ পানির আয়নিক গুণফল, সেটা আমরা পেয়েছিলাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10⁻14। অর্থাৎ 10⁻14 পর্যন্ত মেজার আমরা করে থাকি সর্বনিম্ন, এবং সর্বোচ্চ ঘনমাত্রা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 1 মোলার পর্যন্ত ব্যবহার করা যায়। ডেনিশ বিজ্ঞানী সরেনসেন তিনি এই স্কেলটি প্রণয়ন করেছেন, যার সর্বোচ্চ ঘনমাত্রা 1 মোলার এবং সর্বনিম্ন ঘনমাত্রা 10⁻14 মোলার। এই জন্য 1 মোলার ঘনমাত্রা হলে সর্বনিম্ন মান pH এর 0
আর যখন ঘনমাত্রা 10 ইনভার্স 14 হবে তখন সর্বোচ্চ পিএইচ এর মান 14 হতে পারে। তাই পিএইচ এর মান 0 থেকে 14। এবার তোমাদের জন্য একটি ছোট্ট কোশ্চেন, যে ঘনমাত্রা যখন আমরা এক্সপ্রেস করি তখন এর একক আছে, তাহলে যখন আমরা পিএইচ এক্সপ্রেস করি তখন এর কেন একক আমরা লিখি, এটা তোমাদের জন্য কোশ্চেন হবে। এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি আমি 1 বসাই, সেই 1টা বসাচ্ছি মোলার একক, কিন্তু আমি যখন রেজাল্ট লিখতেছি পিএইচ 0 1 2 3 কোনো একক নাই, কেন? প্রশ্ন থেকে তাহলে আমরা তীব্র অ্যাসিডের পিএইচ কিভাবে নির্ণয় করতে হয় জানলাম, তীব্র ক্ষারের পিএইচ কিভাবে নির্ণয় করতে হয় আমরা জানলাম। এবার মৃদু অ্যাসিডের পিএইচ কিভাবে নির্ণয় করতে হবে তা আমরা ওয়াসওয়ার্ডের লঘুকরণ সূত্রের পরিচিতি একটু দিয়ে দিব। কোন মৃদু অ্যাসিড আয়নিত হবে, যেহেতু মৃদু অ্যাসিড 100% আয়নিত হবে না, ধরে নিই এর প্রাথমিক ঘনমাত্রা C, তখন এখানে 0 এখানে 0, তাহলে এটা আমরা ইনিশিয়াল কনসেন্ট্রেশন ধরে নিলাম C। এবার চেঞ্জ কতটুকু চেঞ্জ হলো ধরে নিলাম এখানে x চেঞ্জ হলো, তাহলে এখানে উৎপন্ন হবে x, এখানেও x। এবার তাহলে ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় থাকবে C মাইনাস x। এখন আমরা সূত্রানুসারে লিখতে পারবো এটাকে আমরা বলি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, যদি এই বিয়োজন মাত্রা অতি অল্প হয় তখন একে নেগলেক্ট করে সরাসরি আমরা লিখতে পারি k = x²। তাহলে আমরা অঙ্ক করার সময় এই ইকুয়েশন ব্যবহার করে করতে পারবো, অথবা সরাসরি k = x²। তাহলে এখানে আমরা এটাকে ধরে নিচ্ছি আলফা সি। আলফাটা হলো বিয়োজন মাত্রা, কতটুকু বিয়োজিত হলো বা ভেঙে আসলো সেটাকে যদি আলফা, একটু আগে যেটা x দিয়ে দেখিয়েছিলাম সেটাকে যদি আমরা আলফা ধরি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হলো আলফা সি। আলফা আমরা কিভাবে বের করব, একটু আগে যে সূত্রটা দেখালাম সেখানে বলা আছে আলফা √Ka/C * C। তাহলে আমরা লিখতে পারি Ka/C, এখানে k এর মান দেওয়া আছে, একটু আগে আমরা দেখেছিলাম যে k হলো 1.8 × 10⁻⁵ ইনটু c এর মান হলো 0.1। তাহলে এখান থেকে একটা आंसर আসবে, সেই आंसरটা যদি আমরা এবার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা জানা থাকলে তাহলে আমরা pH সমান লিখতে পারি -log of H + M। এই आंसरটা এখানে বসালেই চলে আসবে। তাহলে মৃদু অ্যাসিডের ক্ষেত্রে pH নির্ণয় করার জন্য ওয়াসওয়ার্ডের লঘুকরণ সূত্র প্রয়োগ করে আমরা বের করব। আর যদি তীব্র অ্যাসিড হয় তাহলে 100% আয়নিত হবে, সেই 100% আয়নিত হওয়া ধরে তীব্র অ্যাসিডের ক্ষেত্রে বের করব। আর মৃদু অ্যাসিডের ক্ষেত্রে কতটুকু আয়নিত হলো সেটা ঘনমাত্রার সাথে গুণ দিয়ে মোট হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করে তারপরে আমরা নির্ণয় করব। তাহলে তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারক, মৃদু অ্যাসিডের ঘনমাত্রার সাহায্যে আমরা pH নির্ণয় করলাম। এবার হলো 0.1 মোলার মৃদু ক্ষারক, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এর pH কত হবে? এটা দেওয়া আছে K B = 1.8 × 10⁻⁵। তাহলে অনুরূপভাবে এটাকে আমরা আয়নিত করব। এই 0.1 মোলার ঘনমাত্রা এখানে আসবে না, কতটুকু আসলো সেটা আমরা ধরে নিলাম আলফা সি। তাহলে OH আয়নের ঘনমাত্রা যদি আলফা সি আমরা ধরে নিই, তাহলে আলফা = √Kb
বাই সি ইন্টু সি, তার মানে রুট ওভার কে বি সি। এখানে যদি আমরা কে বি মান বসাই 1.8 ইন্টু tan ইনভার্স ইন্টু 0.1, তাহলে ওএইচ এর ঘনমাত্রা জানা থাকলে আমরা পি ওএইচ বের করতে পারবো। মাইনাস লগ অফ এই ওএইচ এর মান এখানে বসাবো, তাহলে পি ওএইচ এর মান জানা থাকলে আমরা পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পি ওএইচ, এটা পিএইচ টা লিখি, তাহলে आंसर চলে আসবে। তাহলে তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারক, মৃদু অ্যাসিড, মৃদু ক্ষারকের পিএইচ কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা জানলাম। আমাদের সময় শেষ, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।